ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। মালতী পালিয়েছে। পালিয়ে গিয়েছে? এখানে ওখানে কাম করে ওইটাও ঠিক আছে, বাকির বাবু আমাদের গোষ্ঠীর ইজ্জতে কেউ দাগ লাগালে আমরা সাঁওতালরা আমরা বাপ কেউ না ছাড়ি। এ তুমি কি বলছো সুজন? আরে টোকন তোমাদের বন্ধু, ওকে সাহায্য করা তোমাদের দায়িত্ব। আর তাছাড়া মালতীকে না পাওয়া গেলে তো সমস্যা হবে। রান্না বান্না তো কিছুই জানিস না, মেয়ে হয়ে জন্মেছিস, একদিন একদিন বিয়ে তো হবেই, তখন শ্বশুরবাড়ি গিয়ে মুখ দেখাবি কি করে? তোমরাও তো তাদের গায়ে হাত দিয়েছো। এই দেখো দেখো, এই যে বুধুয়া, বুধুয়া আমার বাসায় কাজ করে, তার মেয়ে তো আমার মেয়ের মতোই। কি করি বলতো? ভগবান, যা শুনলাম তা যেন সত্য না হয়। উফ, খালি প্রশ্ন। শোন, যাবি ঠিক আছে, যাবার আগে ফ্রকটা বদলে সালোয়ার কামিজ পরে নে। কেন মা? সবাই তো মনে হচ্ছে খুবই উত্তেজিত। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এখন কি খবরটা দিবি? তোর কি মাথা খারাপ? মালতীর লাশ তুই ঠিক চিনেছিস? আমি মরে গেলেও কেঁচো দিয়ে মাছ ধরতাম না, কিন্তু ফড়িং দিয়ে মাছ মারিস তো ঠিকই। টান 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 টান। তোরে ফাঁকি মেরে গেল রে বিশু, তোর টোপটাও খেয়ে গেল। হাসিস না, এবার জোড়া টোপ দিব দে। কাল রাতে ঝড় হয়েছিল, দেখেছিলি? না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়ে গিয়েছিলি না ভয়তে চোখ বন্ধ করেছিলি? আমি কি তোর মতো ভীতু? আমি মোটেও ভীতু না বিশু। ঝড়ের সময় ভয় পেয়েছিলি তুই নিজে, এখন বিশুর উপর চাপাচ্ছিস না? আমি মোটেও ভয় পাইনি, ঠাম্মা ভয় পেয়েছিল, এই জন্যই আমাকে জড়িয়ে ঘুমাচ্ছিল। তোরা অনেক খারাপ, তোদের সাথে আর থাকবো না। নে ধর।
লাশ, টুকুনদার লাশ। শোনো শোনো, আমি তোমাদের দুই পক্ষকে হাত জোড় করে অনুরোধ করছি, উত্তেজিত হবে না। কারণ উত্তেজিত হয়ে তো কোনো লাভ নেই। মালতী চলে গেছে, আমরা বুঝতে পেরেছি, এখন তো তাকে ফিরে আনতে পারবো না। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আমি সব রকম চেষ্টা করব যাতে এর একটা সুবিচার হয়। একটা বিচার হবেই, আমি তোমাদের কথা দিচ্ছি। বৌমা, এই বিকেলবেলা মাছ পেলে কোথায়? অমর বাজার পাঠিয়েছে? আপনার ছেলের কি বাজারের কথা খেয়াল আছে? নিশ্চয় অফিসে গিয়ে ঘুমাচ্ছে। ঘরে যে বধুয়া নেই, বাজার নেই, সব মনে আছে? এই একটু আগে খোকনের বাবাকে দিয়ে এই দুটো মাছ আনালাম। ওই যে আপনার সবজি রান্না করে নিন মা। এখন রান্না করব? হ্যাঁ মা, আপনি দুপুরে তো প্রায় উপোস ছিলেন, এখন রান্না করে খেয়ে নিন। এখন করব? কি রে দীপা, কি হচ্ছে? এই কি হচ্ছে? আরে কি হচ্ছে বল। হ্যাঁ কি ঘরে নিয়ে চলুন। এমন করছিস কেন? ঘরে চল, ঘরে চল, ঘরে চল। আচ্ছা আর কতদিন চলবে বলতো? এর কোনো শেষ নেই। এই পাহাড়ি বাঙালি মারামারি হানাহানি আমার ভাল লাগে না এসব। সুজন, কাজটা কি ঠিক হলো? কোন কাজটা? এই যে হরি কাকাকে শ্রমিকদের মধ্যে থেকে সরিয়ে আনা হলো। কেন? ঠিকই তো আছে। আর একটু হলেই তো অমর কাকার মাথাটা ফাটতো, আর হরি কাকা ভালো রকম একটা আঘাত পেত। কিন্তু শ্রমিকরা হরি কাকাকে সবচেয়ে ভালো মানে, তার কথা শুনে। আমি আর শ্যামল দুজন মিলে টোকনটাকে এত করে বোঝালাম যে বেটা মালতী হচ্ছে পাহাড়ি আর তুই বাঙালি। আচ্ছা বাদ দিয়ে এসব, এখন কি করার আছে সেটা বল। যেমন করেই হোক হরি কাকাকে আবার ওদের সামনে এনে দাঁড় করাতে হবে। আর যদি তাকে তাদের সামনে দাঁড় করানো না যায়, শ্রমিকদের ঠান্ডা করা যাবে না। এটা কি সম্ভব? সম্ভব। দেখ চেষ্টা করে। ফ্যাক্টরি শ্রমিকদের মধ্যে এরকম গ্যাঞ্জামার মারামারি, আর আপনি হাসছেন স্যার? ও অমর বাবু, আপনি একটু ডিপ্লোম্যাটিক হন। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। চা খাবেন? আগে না,
আরে খান না। মহেশ, এদিকে চা দাও। দেখুন, শ্রমিকদের সব অসন্তোষে মালিকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর ওরা তো কোম্পানি কোনো সম্পত্তি নষ্ট করছে না, ওরা শুধু নিজেদের মধ্যে মারামারি করছে। করুক, পাহাড়ি বাঙালি যতই মারামারি করবে ততই কোম্পানির লাভ। আমি আপনার কথা বুঝতে পারছি না এবং বুঝতেও চাই না। আমি অনেক আগেই পুলিশে খবর দিয়েছি। একটু রক্তাক্তি হোক, মারামারিটা শেষ হোক, পরিস্থিতিটা শান্ত হোক, তখন পুলিশ আসবে। তখন পুলিশ এসে কি করবে? আমার বাবু, গত 3-4 মাস ধরে পাহাড়ি বাঙালি শ্রমিকরা এক হয়ে বেতন বাড়াও, হাসপাতাল ঠিক করো, স্কুল শুরু করো, এই নিয়ে বহুত আন্দোলন করেছে, স্ট্রাইকও করেছে। ওই সময় কোম্পানির উচিত ছিল এদের ঐক্যের মধ্যে ফাটল ধরানো। আপনি কেন বুঝতে পারছেন না? এতে আমাদেরই লাভ হয়েছে। ওদের মধ্যে যত রেষারেষি চলবে ততই কোম্পানির লাভ। শুধু লাভের জন্য কোম্পানি ওদেরকে এরকম একটা পরিস্থিতির দিকে ঠেলে দেবে? আমার বাবু, ইনডিরেক্টলি আপনি আমাকেই দোষ দিচ্ছেন। এই পরিস্থিতি তো আমরা তৈরি করিনি, ওরা নিজেরা তৈরি করেছে। তাই এর ফল ওই মূর্খরাই ভোগ করবে। আর আমরা জ্ঞানীরা শুধু চেয়ে চেয়ে দেখব, কিছুই করবো না? তা কেন দেখব? আমরা অবশ্যই কিছু করব। ছেলেটার নামে কেস করব, মরা মেয়েটার নামে পুজোর ব্যবস্থা করব, তারপর 2-4টা সাঁওতাল ছেলেদের নামে বাঙালিদের উপর আক্রমণের অভিযোগে জেলে ঢুকাবো। সবই তো কোম্পানির হাতে থাকবে। নেন, চা খান। কজন হাসপাতালে গেল? এই তো 7টা বাঙালি আর 4টা সাঁওতাল। এখানেই শেষ হবে না রে। আমার মনে আছে অনেক দিন আগে, তো প্রায় 12 বছর হয়ে গেল, ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। আরে আশ্চর্য কি জানিস, সেবারও ঘটনার আগের রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল। হ্যাঁ 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 বাবা, আমারও একটু একটু মনে পড়ছে। সেবার সাঁওতালরা বাঙালিদের অনেক বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমার মনে হয় এবারও। শ্যামল, আমাদের সাবধান থাকতে হবে। অমরনাথ কোথায়? দীপা নাকি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাই শুনে কাকা বাড়ি চলে গেছেন। বলিস কি? তাহলে তো ফ্যাক্টরিতে কেউ নেই। শ্যামল, তুই বাড়ি যা, ফ্যাক্টরিতে আমাকে থাকতে হবে। পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে সামলাবে কে? তুমি কি বলছো? তুমি তো বুড়ো মানুষ, তুমি সামলাবে কি করে? বুড়ো? এই বুড়োটার ঘাড়ে বসে খাচ্ছে লজ্জা করে না? দেখো, কোথা থেকে কোথায় চলে গেল। বাবা বাড়িতে চলো, ফ্যাক্টরিতে কি না কি হয়, ওখানে ম্যানেজার আছে, চলো চলো চলো। ম্যানেজার? আরে ও তো এই আগুনে আরো ঘি দেবে। না রে শ্যামল, এই বিপদে আমি ঘরে বসে থাকতে পারবো না, তুই যা। কিরে বিশু, কখন তোর এভাবে পাগলের মতো দৌড়চ্ছিস কেন? কি হয়েছে? শ্যামলদা, নদীতে লাশ। লাশ? কার লাশ? মালতীর লাশ? না না শ্যামলদা, তাহলে কার? টুকুনদার লাশ। টুকুনের? মাথা ব্যথা কমেছে? তো আছে। একটু ঘুমাবার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই, তোদের যদি আর কোনো দিন দেখি দীপাকে নিয়ে মাছ ধরতে গেছিস, তো তোদের একদিন কি আমার একদিন। ডাক্তার কি বললো? কিছু না, ভয় পেয়েছে। ভয় তো পাবেই, একটা ভাষা লাশ। মা, টিটু, তোর দিদির কিছু হয়নি, যা তো তোরা পড়তে বস। আমার ভয় করছে, টোকনদার ভুট্টা যদি আমাদের পড়ার ঘরে আসে। তোদের এসব কথা কে বললো? দাদা। টিটু, খুব পেকেছিস না? যা। আচ্ছা, আমি তোদের সাথে যাচ্ছি। অমর এসেছে? এসেছে মা, বাইরে ডাক্তারের সঙ্গে দেখা হয়েছে, ওষুধ আনতে গেল। আপনি একটু দুধটা ওকে খাইয়ে দিন।
আর যাবি মাছ ধরতে? আমি বলেছিলাম না মেয়েদের মাছ ধরা মানা, তাতে অলক্ষ্মী হয়। কেন? ওগুলো ছেলেদের কাজ, তুই আর কখনো মাছ ধরতে যাবি না। বিশু খোকন ওরা তো ভয় পেয়েছে, ওরা কি আর কখনো মাছ ধরবে না? বিশু খোকন আর তুই এক হলি? আমি এই কথাটা আর কোনোদিন শুনতে চাই না। শুধু মাছ ধরা না, বনে বাজারে ঘুরে বেড়ানো, গাছে ওঠা, দৌড়ঝাঁপ দেওয়া সব বন্ধ। নে দুধটা খেয়ে নে। আমি খাবো না। আমার কথা শুনবি না? না খেয়ে নে বলছি। খাবো না আমি। কেন? খাবো না। দেখ, তোর মেয়ে আমার কথা শোনে না, বৌমার কথা শোনে না। এখন সামলা, না হলে পরে বুঝবি। মা, ও অসুস্থ, থাক না। অসুখ কি নিজে এসেছে? তোর মেয়ে ডেকে এনেছে, সারাদিন শাকচুনির মতো ঘুরে বেড়ায়। হয় তুই ওকে সামলা, না হলে আর বিয়ে দিয়ে দে। বিয়ে? কি বলো মা? কত বা বয়স ওর? 11 শেষ, কাল থেকে 12 শুরু। 12 বছর কি কম? আমারই তো বিয়ে হয়েছে 9 বছর বয়সে। ওই সময় আর এই সময় কি এক মা? জানি না, কিন্তু খেয়াল থাকে যেন তোমার মেয়ের যেন মালতীর মতো অবস্থা না হয়, এই আমি বলে দিলাম। মা, একটু শান্ত হন। আপনারা না জেনে না বুঝে কেন এরকম একটা ঘটনা ঘটালেন? আমাদের বেটিকে বুঝতে নিয়ে আমরা কি চুপ করে থাকবো? না, মোটেই চুপ করে থাকবেন না। কখনোই আপনাদেরকে আমি চুপ করে থাকতে বলিনি। কখনোই কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা যেন চুপ করে না থাকেন, আমি সবসময় আপনাদেরকে সেই কথাই বলি। আপনারা শুনুন, আসল ঘটনা যেটা হচ্ছে সেটা শুনুন। টকুন আর মালতী রাতের বেলায় নৌকা করে পালাচ্ছিল, তখন প্রচণ্ড ঝড় হয় নদীতে। সেই ঝড়ে তাদের নৌকাটা ডুবে যায়। ডুবে যাওয়ার পর দুজনই পানিতে লাশ হয়ে যায়। লাশ হওয়ার পর মালতীর লাশ পড়ে থাকে নৌকার ঘাটে, আর টকুনের লাশ মালতীর লাশ থেকে দূরে পড়ে থাকে। হ্যাঁ, আর আপনারা ভাবলেন টোকন মেয়েটার ইজ্জত নষ্ট করে তাকে মেরে ফেলেছে, কিন্তু না, ঘটনাটা কোনো ইজ্জত নষ্ট কিংবা খুন করবার ঘটনা না। এটা একটা প্রেমের ঘটনা। ওই বাঙালি আমাদের বেটির লোক প্রেম করবে কেন? প্রেম কেন করবে এই উত্তর আমি দিতে পারবো না, আমার জানা নেই। আর প্রেম করে কেউ অন্যায় করেছে কিনা সেটাও আমি বলবো না। তবে আমি এটা বলবো, অন্যায় একটা হয়েছে, আর সেটা হচ্ছে এত অল্প বয়সী একটা মেয়েকে নিয়ে কেউ কখনো পালিয়ে যেতে পারে না। দেখুন দেখুন, আমরা বুঝতে পারছি এবং পুরো ঘটনাটার জন্য আমি আসলাম, আমরা দুজনেই ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আজ যদি টোকন বেঁচে থাকতো, আমরা নিজেরাই ওকে পুলিশের কাছে সুপর্দ করতাম। উল্টা আমাদের লোক দেখে ম্যানেজার সাহেব জেলে পাঠিয়েছে কেন? এইখানে তো আপনারা হেরে গেলেন। এইখানে আমরা সবাই হেরে গেছি। গত একটা বছর এই মালিকদের বিরুদ্ধে আমরা বাঙালি পাহাড়িরা মিলে যে আন্দোলন করেছি, সেখানে আমরা হেরে গেছি। আজ বাঙালি পাহাড়িদের সম্পর্কের মধ্যে একটা চির ধরেছে। এভাবে বলছো যেন সব দোষ আমাদের, বাঙালিতে কোনো দোষ নেই। ও তুমি তো সবাই গাইবেই, তুমিও তো বাঙালি। আমি কোনো সাফাই গাইতে আসিনি, আমি কাউকে দোষ দিতে আসিনি। আমি এসেছি যা ঘটেছে তা শেষ করবার জন্য। আমি একটা গায়েন, যাত্রা শিল্পী। আমাকে আপনারা সবাই ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন। আমার অনুরোধ, সেই বিশ্বাসটা আমার প্রতি রাখেন। ভাই 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 শোনেন, আমরা শুনতে পেয়েছি আপনারা নাকি বাঙালিদের বাড়িঘর সব পুড়িয়ে দিচ্ছেন। কেন করছেন এটা? আপনারা পাহাড়ি, আমরা বাঙালি, আমরা একে অন্যকে কেন ক্ষতি করবো? ভাই ওই দেখ বাঙালিরা দলে দলে এদিকে আসছে। তোরই হোক, সারা আসছে, ওদেরকে বন্দি করে রাখ, বন্দি করে রাখ।